প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের লেকচারে আমরা ভার সম্প্রসারণ বা পীড়ন বিকৃতি লেখচিত্র দেখার চেষ্টা করব। আমরা গত লাস্ট ক্লাস অবশ্য শুরু করেছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারি নাই। তো যার জন্য আমি আবারও সেই জায়গাটা থেকে আমরা স্টার্ট করব। তো ধরো, ভার সম্প্রসারণ লেখচিত্র বলতে বোঝানো হচ্ছে যে আমরা ধরো একটা দৃঢ় অবলম্বন থেকে আমরা একটা তারকে এখানে ঝুলিয়ে দিলাম। এই যে যেটা নিচের দিকে রেখা টানা হলো, এটা হচ্ছে এক ধরনের তার। এটা হচ্ছে এক ধরনের তার। তো এই তারের নিচের প্রান্তে যদি আমরা, আর উপরের প্রান্তটা ও বিন্দুতে আটকানো আছে। এখন এ বিন্দুতে যদি আমরা এখানে ভার বৃদ্ধি করি, মানে ধরো আমরা 1 কেজি, 2 কেজি, 3 কেজি এভাবে যদি ভারের পরিমাণটা আমরা আস্তে আস্তে বৃদ্ধি করি, তাহলে সেই ক্ষেত্রে এই তারের যে দৈর্ঘ্যটা, এটা কি হবে? প্রসারণ হবে। এখন প্রশ্ন হলো যে এটা কি আমি যত ভর দিতে থাকবো ততই কি এটা প্রসারণ হতে থাকবে, নাকি একটা সময় এটা ছিঁড়ে যাবে অথবা ভঙ্গুর জাতীয় বস্তু হলে ভেঙে যাবে? নিশ্চয়ই এটা ভেঙে যাবে অথবা ছিঁড়ে যাবে একটা নির্দিষ্ট ভারের কারণে। তো সেটাতে আমরা পরে যাব। তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যেটা জানি যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তার মানে আমরা এখানে যদি লেখচিত্রে একটু দেখানোর চেষ্টা করি খুব সুন্দর করে, আমরা ওয়াই অ্যাক্সিসে দিব ভার, আর এক্স অ্যাক্সিসে আমরা এটাকে দিব সম্প্রসারণ। সম্প্রসারণ বলতে দৈর্ঘ্য প্রসারণ, যেটাকে বলা হয় সম্প্রসারণ। ঠিক আছে, বা সম্প্রসারণকে আমরা আরেকটা ভাষায় কি বলতে পারি, ওই যে বিকৃতি বলতে পারি। ঠিক আছে। আর ওয়াই অক্ষে আমরা কি দিব? ওয়াই অক্ষে দিব হচ্ছে আমরা ভার বা ওজন বা বল। হ্যাঁ, এটাকে বল বলা হচ্ছে, অথবা আমরা ওটাকে কি বলতে পারি? পীড়নও বলতে পারি। একক ক্ষেত্রফলের উপরে যে ভার বা বল বা ওজন ক্রিয়া করবে, সেটাকে আমরা কি বলি? পীড়ন বলি। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে কি জানি আমরা? পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তার মানে ভার এবং প্রসারণ কি হবে? সমানুপাতিক হবে। তার মানে এটা কি হবে? মূল বিন্দুকে আমি এটা সরল লেখা হবে। এটা ধরো এ পর্যন্ত এই ঘটনা ঘটবে। এবারে এর পরে যদি তুমি আরো ভার বৃদ্ধি করো, তাহলে এই সম্প্রসারণটা আর সমানুপাতিক থাকে না, এটা অনেকটা এলোমেলো হয়ে যায়। তার মানে এটা একটা কার্ভের মতো হয়ে যায়। এলোমেলোটাকে আমরা কার্ভ দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা বি পর্যন্ত এই ঘটনা ঘটেছে। আচ্ছা, এবারে বি তে আমরা যে বলের কারণে বা ভারের কারণে গেলাম, ওই ভারটা যদি অপসারণ হয়, তাহলে আর এই বস্তুটা আর আগের অবস্থায় ফিরে যায় না। তার মানে ওই অবস্থায় থেকে যাচ্ছে। আচ্ছা বলো তো, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে এর বিকৃতি ঘটেছে, বাট বল অপসারণ হলে যদি সেটা ওই অবস্থায় থেকে যায়, আগের অবস্থায় ফিরে না যায়, তাহলে এটা কোন বস্তু বলো? এই বস্তুটার নাম কি? আমরা 3 প্রকার বস্তুর নাম জানি। বলো। নমনীয় বস্তু। নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু আমরা বলবো। ঠিক আছে, নমনীয়টাকে আমরা ভালো ভাষায় কি বলবো? প্লাস্টিক বস্তু বলবো। ভেরি গুড। আচ্ছা ইফতেখার, ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা যদি আরো ভার সম্প্রসারণ করি, তাহলে কি হচ্ছে বলতো? তাহলে এ থেকে বি এখানে কি স্থায়ী একটা বিকৃতি থেকে যাচ্ছে। তার মানে ওই স্থায়ী বিকৃতি থাকার কারণে সেটা কি বস্তু? প্লাস্টিক বস্তু। আর ও থেকে এ, এটা কি বস্তু বলো? ও থেকে এ পর্যন্ত তো ভার আর সম্প্রসারণ পরস্পরের সমানুপাতিক, বা পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তো পীড়ন আর বিকৃতি যদি পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে ও থেকে এ পর্যন্ত এই বস্তুটা কি হিসাবে কাজ করবে? স্যার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কামাল হাসানকে ধন্যবাদ। কামাল খুব সুন্দর উত্তর দিয়েছে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাহলে আমরা ওয়ে থেকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাবো, আর এ থেকে বি হচ্ছে প্লাস্টিক বস্তু পাবো। আচ্ছা, এবারে তুমি বি এর পরে যদি আরো ভার দিতে থাকো, তাহলে এটা এইরকম কার্ভ না থাকে, ওটা আবার আরো এলোমেলো হয়ে যায়, মানে উপরে উঠে যায়, নিচে উঠে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়। এটা ধরো তোমার সি বিন্দু পর্যন্ত এই ঘটনা ঘটেছে। এরপরে সি এর পরে যদি আরো ভার দাও, তাহলে এটা আর ওটা ওই ভারগুলো আর নিতে পারে না। ওই সময় তোমার তারের যে অবস্থাটা হয়, সেটা চিকন মোটা হয়ে যায়। তো চিকন মোটা হয়ে একটা সময় এই ডি পয়েন্টে এসে একটা ভারের কারণে ওটা কি হয়ে যায়? তোমার ছিঁড়ে যায়, অথবা ভঙ্গুর জাতীয় যে বস্তুগুলো থাকবে সেটা কি হবে? ভেঙে যাবে। তাহলে এখানে ডি পয়েন্টে যে ভারের কারণে এটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তাহলে বলতো ডি পয়েন্টে ওই বস্তুটাকে ওই ভারটা সহ্য করতে পেরেছে বা নিতে পেরেছে? পারে নাই। কেন পারে না? কেননা ওটা তার সহ্যের বাহিরে চলে গেছে, তো ওটা সে ধারণ করতে পারে না। তাহলে ডি বিন্দুতে যে ভারের কারণে বা যে বলের কারণে বা যে ওজনের কারণে ওই বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই ভার, বল বা ওজনকে আমরা কি বলবো? অসহ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা হচ্ছে, এগুলো পরীক্ষা থাকে কিন্তু। অসহ কি বলবো আমরা? ভার বলবো, বা বল বলতে পারি, বা কি বলতে পারি? ওজন বলতে পারি। পীড়ন না, পীড়ন না। তাহলে আমরা অসহ ভার বলতে পারি, অসহ বল বলতে পারি, অসহ ওজন বলতে পারি। তাহলে এখন বলো,
শাহরিয়ার বলো, শাহরিয়ার বলো, আনমিউট করো। শাহরিয়ার বলো অসহ ভার কাকে বলে? আচ্ছা, শাহরিয়ার ক্লাসে নাই। ইফতেখার বলো। স্যার ন্যূনতম যে নির্দিষ্ট ভারের ক্রিয়া কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে ন্যূনতম অসহ ভার বলে। হ্যাঁ, সর্বনিম্ন যে ভারের কারণে, সর্বনিম্ন বলা হচ্ছে যে তোমার ওই ডি বিন্দুতে যে ভারটা পাবে সেটা দিলে তো ছিঁড়বেই, তার চেয়ে যদি বেশি দাও তাহলে তা ছিঁড়ে যাবেই, তাই না? এই জন্য অসহ ভার বা অসহ বল বা অসহ ওজনের ক্ষেত্রে এই কথাটা দিয়ে সংজ্ঞাটা দেওয়া হয় যে সর্বনিম্ন যে ভারের কারণে বা যে বলের কারণে বা যে ওজনের কারণে কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়, শেষ তাকেই বলা হয় অসহ ভার বা অসহ বল বা অসহ ওজন। যেটা বলবে সেই অনুসারে তোমরা নামকরণটা করবে। তাহলে অসহ ভার, অসহ বল, অসহ ওজন, এটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবারে বলো তো এই অসহ ভার বা বল বা ওজনের কারণে কি তৈরি হবে? একটা অসহ পীড়ন তৈরি হবে। তাহলে অসহ পীড়ন মানে কি? পীড়ন মানে কি? একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে অসহ পীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। তার মানে এক্ষেত্রে কোন বল? এটা কি যে কোনো বল নাকি অসহ ভার বা অসহ বল হবে বলো? তো অসহ হবে স্যার। অসহ বল বা ভার বলতে পারো বা ওজন বলতে পারো, যে কোনো একটা লেখো, একই জিনিস। ডিভাইডেড নিচে কি থাকবে? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, এই সূত্রটা একটু মনে রেখো। হ্যাঁ, অনেক সময় অসহ পীড়ন বের করতে বলা হয়। তাহলে অসহ পীড়ন বের করতে গেলে তোমার কি জানতে হবে? অসহ বল জানতে হবে আর ওই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানতে হবে। এটা কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, লম্বচ্ছেদের ক্ষেত্রফল না, কিন্তু প্রস্থচ্ছেদ। আচ্ছা, তাহলে আমরা অসহ পীড়নের সংজ্ঞা হচ্ছে যে কোনো তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে পরিমাণ অসহ বল প্রযুক্ত হয় বা অসহ ভার প্রযুক্ত হয় বা অসহ ওজন প্রযুক্ত হয়, সেটাই হচ্ছে তোমার অসহ পীড়ন। তাহলে দেখো তো আমরা ডি পয়েন্ট থেকে কয়েকটা কনসেপ্ট আমরা জেনেছি। কি কি জানলাম বলো, কামাল বলো। সাজ্জাদ বলো, কামাল কি কোথায় গেল? সাজ্জাদ হোসেন বলো। স্যার অসহ পীড়ন সম্পর্কে, স্যার অসহ পীড়ন আর অসহ ভার। হ্যাঁ, তাহলে এই দুটো কনসেপ্ট আমরা জেনেছি, ঠিক আছে। এবং অসহ পীড়ন অসহ ভার কিভাবে বের করতে হবে সেটা আমরা লেখ থেকে এগুলো বের করতে পারি। আচ্ছা, তো মোটামুটি এটাই হচ্ছে সেই লেখ। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলো তো, এটা যদি তোমার ভার সম্প্রসারণ যে লেখচিত্র, এটা যদি তোমার, ধরো আমি এদিকে দিয়ে দিলাম, ধরো তোমার দৈর্ঘ্য পীড়ন, একটু বুদ্ধি করে উত্তরটা দিবে। হ্যাঁ, ভারের জায়গায় আমি লিখলাম যে দৈর্ঘ্য পীড়ন, কেননা ভার সম্প্রসারণ লেখ যা, পীড়ন বিকৃতি লেখা হচ্ছে তাই। তো আমরা জানি যে তোমার পীড়ন কয় প্রকার? 3 প্রকার, বিকৃতিও তার রেসপেক্টে 3 প্রকার। তাহলে আমি এদিকে দিয়ে দিলাম দৈর্ঘ্য পীড়ন আর এদিকে আমি ওয়াই এক্স অ্যাক্সিসে দিয়ে দিচ্ছি আমরা দৈর্ঘ্য বিকৃতি। দেখি তোমরা বলতে পারো কিনা। আগের পড়াটা একটু রিকল করো, মনে করার চেষ্টা করো। বিকৃতি। আচ্ছা, এখন ধরো তোমার এই যে এখানে একটা পয়েন্ট আমি বিবেচনা করলাম, ধরো এই পয়েন্টে ধরো এখানে মান বলা আছে, ধরো তোমার 6 × 10⁻10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। আর এই জায়গায় তার রেসপেক্টে যে বিকৃতি সেটা এখানে মানটা বলা আছে, ধরো তোমার এখানে 0.2। এখন বলা হলো যে এই তারটির ইয়ং এর গুণাঙ্ক কত? বলো তো কিভাবে বের করবে? তারটির ইয়ং এর গুণাঙ্ক কত, কে পারবে? স্যার পীড়ন বাই বিকৃতি এই সূত্র দিয়ে বের করবো স্যার। হ্যাঁ, ভেরি গুড, কামাল উত্তর দিচ্ছে ঝটপট। বাকিরা কি কোনো রেসপন্স নাই? তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক ইজ ইকুয়াল টু জানি, লেখাপড়া করো। হ্যাঁ, ভালো করতে গেলে অবশ্যই তোমাকে পড়তে হবে। ইয়ং এর গুণাঙ্কের সংখ্যা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা লেখ থেকে কি এই দুটো মান পেয়ে যাচ্ছি না? দৈর্ঘ্য বিকৃতি। বাকিরা রেসপন্স করো, ক্লাসে শুধু বসে থেকো না। লেখাপড়া ক্লাসে কিছু শেখার চেষ্টা করো, ক্লাসে শুধু বসে থেকে লাভ নাই, একটু কথা বলার চেষ্টা করো। বুঝতে পেরেছো আমরা কিভাবে ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারি লেখ থেকে? মনে রাখবে। আচ্ছা, এবারে আমরা এই তারটার স্থিতিস্থাপক সীমা বের করতে পারি। যদি তোমার এ পয়েন্টে, খেয়াল করো, এ পয়েন্টে যদি তোমার দৈর্ঘ্য পীড়নের মান বলা থাকে, দৈর্ঘ্য পীড়নের মান বলা থাকে, আর সেই তারটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা থাকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, খেয়াল করো, এ বিন্দুতে কি কার মান বলা আছে? দৈর্ঘ্য পীড়ন বলা আছে। আর এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে। ধরো তোমার এখানে দৈর্ঘ্য পীড়নের মানটা বলা আছে, ধরো তোমার 8
8 into 10 to the power 10। এখন এই তারটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A equal to 1 বর্গমিটার। তাহলে এখন এই তারটার স্থিতিস্থাপক সীমা কত বলো? স্থিতিস্থাপক সীমা বলতে একটা বল বোঝানো হয়। তাহলে এটা কিভাবে বের করব? কুইক রেসপন্স করো। তোমরা কি শুনতে পাচ্ছ? পীড়নের সাথে স্যার ক্ষেত্রফল গুণ করলে স্যার ওই যে পীড়ন সমান স্যার বল বাই ক্ষেত্রফল, ওই সূত্রটি বের করলে হয় না স্যার? হবে না কেন বলো? দৈর্ঘ্য পীড়ন, পীড়ন মানে কি? যে কোনো পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল F বাই A। এর মান আমার জানা আছে, দৈর্ঘ্য পীড়নের মান ওখানে লিখে বলা আছে। তাহলে আমরা কার মান পেয়ে যাব? F পেয়ে যাব। এই Fটাই হচ্ছে তোমার যত নিউটন হবে সেটাই হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। এই গ্রাফ থেকে অনেক কিছু বের করা যায়, কিন্তু সব তথ্য আমি দিয়ে দিলাম, এগুলো মাথায় রেখো, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়, বোর্ড পরীক্ষা প্রশ্ন হয়। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে ভার সম্প্রসারণ লেখচিত্র। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিকের দিকে যাব, সেটা হচ্ছে তোমার দেখো ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে তোমার বিজ্ঞানী সাইমন পয়সন এটা আবিষ্কার করেছেন। সেটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। পয়সনের অনুপাত এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তো পয়সন অনুপাত কাকে বলে সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা চিত্র ড্রয়িং করছি, একটু খেয়াল করো। ধরো এটা একটা দৃঢ় অবলম্বন, আমি বোঝানোর জন্য তারটাকে একটু মোটা করে ড্রয়িং করব। এই অবলম্বন থেকে ধরো একটা তারকে ঝুলিয়ে দেওয়া হলো। এই যে একটা মোটা তার, তোমরা মনে একটু চিকনি দেখতে পাচ্ছ, আমি অনেক মোটা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তো ধরো এটা একটা তার, হ্যাঁ। এই তারটার যে আদি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল এল। আচ্ছা, এবারে যদি আমি এই তারের নিচের প্রান্তে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি ঘটনা ঘটবে বলো? নিচের প্রান্তে আমি বল প্রয়োগ করলাম ওই তারে, তাহলে কি হবে বলো? স্যার প্রসারণ হবে স্যার, দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে এটা দৈর্ঘ্য প্রসারণ হবে। তো এই প্রসারণটাকে দেখো আমি একটা আলাদা কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো ধরো দৈর্ঘ্য প্রসারণ হয়ে এই অবস্থাটা তৈরি হলো। এই অবস্থাটা তৈরি হলো। আচ্ছা, এখন বলো তো এই তারের এখানে দেখো দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে বল প্রয়োগের তোমার আগের যে অবস্থা, সেই অবস্থায় তার দৈর্ঘ্য ছিল এল, এবং তার যে ব্যাস, ব্যাস বলতে যে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে তার ব্যাস। ঠিক আছে, এগুলো তো সিলিন্ড্রিক্যাল শেপের তার এইগুলো। তো ব্যাসটাকে আমরা নামকরণ করলাম ধরো তোমার ক্যাপিটাল ডি। ঠিক আছে, আদি দৈর্ঘ্য এল, ব্যাস হচ্ছে ডি, বল প্রয়োগের পূর্বে। এবারে যখন আমরা বল প্রয়োগ করলাম তখন এই তারটা কি দৈর্ঘ্য প্রসারণ হলো না? তো দৈর্ঘ্য প্রসারণ হলে দেখো সাইড থেকে কিছু অংশ দেখো চিকন হয়ে যাচ্ছে। দেখো এটা বুঝতে পেরেছে কিনা সহজ বাংলা ভাষায়? এই যে ডান দিকে এতটুকু চিকন হয়ে গেল, কমে গেল, বাম দিকে কিন্তু আবার এতটুকু কমে গেল। তাহলে এখন বলো তো তারে যে ব্যাস আগে যা ছিল ক্যাপিটাল ডি, ওই ব্যাস কি আগেরটাই আছে না কমে গেল? কমে গেছে। কমে গেল। তাহলে এই যে কমে গেল, তাহলে এখানে ব্যাসের কি হয়েছে? পার্শ্বেও কি একটা পরিবর্তন হচ্ছে না? দৈর্ঘ্যের তো পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, সাথে সাথে পার্শ্বে তারটা কি হয়ে যাচ্ছে? চিকন হয়ে যাচ্ছে। আবার যদি তুমি সংকোচন করতে তাহলে কি হয়ে যেত? মোটা হয়ে যেত। তার মানে পার্শ্বে এক ধরনের কি তৈরি হচ্ছে বলো? এই যে ব্যাসের পরিবর্তন হচ্ছে বা ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে, তাহলে পার্শ্বে একটা বিকৃতি তৈরি হচ্ছে। এই যে ব্যাসের যে পরিবর্তনটা হচ্ছে বা ব্যাসার্ধের যে পরিবর্তন, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। ঠিক আছে, তাহলে পয়সনের অনুপাতের সংজ্ঞা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের পয়সনের অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি বলতে কোন বিকৃতিকে বোঝানো হয়? ব্যাসের বা ব্যাসার্ধের যে পরিবর্তন হয় সেই বিকৃতিকে বোঝানো হয়। ওই যে চিকন হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে, প্রসারণ হলে চিকন হবে আর সংকোচন হলে মোটা হবে। ব্যতিক্রমী পদার্থ আছে, ব্যতিক্রম তো সেটা উদাহরণ হিসেবে হয় না। ব্যতিক্রমী কিছু পদার্থের ক্ষেত্রে এটা তোমার টেনে লম্বা করলে এটা আবার মোটা হয়ে যায়। যে সকল পদার্থের ভিতরে গঠনগুলো অণুগুলো তোমার প্যাচের আকারে অবস্থান করে, তাদেরকে টানলে ওখানে ফাঁক তৈরি হয়, জায়গায় স্পেস তৈরি হয়, ফলে তোমার ওটা মোটা হয়ে যায়। এটা ব্যতিক্রমী পদার্থ, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে আমরা নরমালি আমাদের যে ধাতব পদার্থগুলো আছে এগুলো টানা হলে এটা লম্বা প্রসারিত হবে, সাথে সাথে এটা ব্যাস কমে যাবে। আবার সংকুচিত করলে এটা দৈর্ঘ্য কমে যাবে, সাথে সাথে ব্যাস কি হবে? বেড়ে যাবে।
এই যে কথাগুলো আমি বললাম এগুলো কি বুঝতে পারা যাচ্ছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কামাল হাসান বুঝতে পেরেছে মোটামুটি, ধন্যবাদ কামাল হাসানকে। আচ্ছা, এখন তাহলে এই যে ব্যাসের যতটুকু পরিবর্তন হলো, এখানে যতটুকু পরিবর্তন হচ্ছে, বামে যতটুকু পরিবর্তন হচ্ছে, এবং এখানে তারের দৈর্ঘ্য কি হয়েছে বলো, দৈর্ঘ্য ধরো এতটুকু কি হয়েছে, পরিবর্তন হলো, বৃদ্ধি পেল। এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা আগে কি নামকরণ করেছি, ছোট হাতের এল। আর এই যে এখানে ব্যাস যতটুকু কমে গেল, হ্রাস পেল, তাহলে আমার এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ছোট হাতের এল, আর ব্যাস যতটুকু কমে গেল সেটাকে আমরা নামকরণ করলাম ডি। এই ডি কিন্তু তোমার এইটা না, কিন্তু অর্থাৎ টানার পরে যে ব্যাস তৈরি হয়েছে এটা না, কিন্তু এই ছোট হাতের ডি কোনটা বলো, ওই যে যতটুকু কমে গেল বাম পাশে এবং ডান পাশে সাইডে যতটুকু চারিদিকে ব্যাস যতটুকু কমে যাবে, এই ডিটা হচ্ছে সেই ডি। তাহলে আমরা কি লিখতে পারি বলো, তাহলে আমরা কি লিখতে পারি না যে দৈর্ঘ্য বিকৃতি, সেটা তো আমাদের জানাই আছে, দৈর্ঘ্য বিকৃতি দ্যাট ইজ ইকুয়াল টু, আগের পড়া থেকে বলো, দৈর্ঘ্য বিকৃতি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড আদি দৈর্ঘ্য, আর পার্শ্ব বিকৃতি, তোমরা কথা বলতে পারো না, শুধু চুপচাপ আছো, আর পার্শ্ব বিকৃতি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো ব্যাসের পরিবর্তন হয়েছে কত, ছোট হাতের ডি, আর আদি ব্যাস কত, ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে আমরা পয়সন অনুপাতের সংখ্যাটা কি দিয়েছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের পয়সনের অনুপাত। এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। তাহলে আমরা লিখবো পয়সনের অনুপাত সিগমা দ্যাট ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বলতে ব্যাসের পরিবর্তনকে বোঝানো হয়, আর দৈর্ঘ্য বিকৃতি মানে তো দৈর্ঘ্যের পরিবর্তন বোঝানো হয়। তো দ্যাট ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি মানে কত বলো, ছোট হাতের ডি ডিভাইডেড ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য বিকৃতি মানে ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। এবং এটার পূর্বে একটা মাইনাস সাইন ইউজ করা হয়, এই মাইনাস সাইনের একটা তাৎপর্য আছে, সেটা আমি পরে বলছি। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাব সিগমা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডি ক্যাপিটাল এল ডিভাইডেড capital D into small l, that is equal to minus, এই ব্যাসটাকে কিন্তু আমরা আবার ব্যাসার্ধে কনভার্ট করতে পারি। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি বলো, ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ স্যার, অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি না, তাহলে তোমার ডি এর পরিবর্তে কি লিখতে পারি বলো, স্যার 2r লিখতে পারি, 2r লিখতে পারি। তাহলে আমরা এখানে ছোট হাতের আর লিখলাম, হ্যাঁ, আর 2টা আমি লিখতেছি না, তার কারণ আছে, তোমরা এটা পরে বুঝতে পারবে। ডিভাইডেড এই নিচে যে ক্যাপিটাল ডি আছে তার পরিবর্তে কি লিখবো স্যার ওইটাও 2 স্যার, ওই 2 তো কেটে যাবে, ক্যাপিটাল আর লিখবো। তাহলে ওই যে নিচের 2 আর উপরের 2 কি হয়ে যাবে বলো, এখন নিজেরা বলো, আর বাকি কথা আমার আর বলার দরকার নেই, কাটাকাটি হয়ে যাবে। দেখো তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করতে হবে, কিন্তু এই সূত্র অঙ্ক পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এই সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্ক করব। তো এখন এখানে মাইনাস সাইনটা কেন নেওয়া হলো, সেটা হচ্ছে যে প্রায় সমস্ত পদার্থের ক্ষেত্রে সিগমার মানটা প্লাস তৈরি হয়, ধনাত্মক তৈরি হয়। সিগমার একটা মান আছে, সেটা হচ্ছে তোমার -1 লেস দ্যান অর ইকুয়াল টু সিগমা লেস দ্যান অর ইকুয়াল টু হাফ। তার মানে সিগমার মানটা সর্বনিম্ন -1 হয়, আর সর্বোচ্চ হচ্ছে 0.5 বা হাফ হয়। এই সীমাটা মনে রাখবে, এটা পরীক্ষা আসে। তবে এটা বেশিরভাগ ধাতব পদার্থের ক্ষেত্রে সিগমার মানটা মোটামুটি তোমার 0.2 থেকে 0.3 এটার মাঝে সীমাবদ্ধ থাকে। 0.2 থেকে 0.3 এগুলো ধনাত্মক মান। তার মানে নেগেটিভ মানটা কার হবে, ওই যে ব্যতিক্রমী, যেটা ব্যতিক্রম আমরা তো উদাহরণ হিসেবে নিয়ে আসবো না, যে ওই যে সকল পদার্থের ভিতরে যে স্ট্রাকচারটা অণুগুলো যেটা যদি পেঁচের মতো করে থাকে, সে সকল পদার্থের ক্ষেত্রে তোমার এই ঘটনাটা ঘটে যে প্রসারণ হলে এটা তোমার মোটা হয়ে যায়। বাস্তবে আমরা কি জানি, প্রসারণ হলে কি হবে, সংকোচন হবে। ওটা মোটা হচ্ছে কেননা ওটা ভিতরে যে তোমার পেঁচের আকারে যে তোমার অণুগুলোর অবস্থান বন্ধন, সেটা তোমার ভেঙে ওখানে ভিতরে ফাঁক তৈরি হয়, জায়গা তৈরি হয়, ফলে এটা মোটা হয়ে যায়। এটা ব্যতিক্রমী পদার্থ। তা বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে সিগমার মানটা ধনাত্মক আসবে, ঠিক আছে, ধাতব সমস্ত পদার্থের ক্ষেত্রে বেশিরভাগই সিগমার মানটা প্লাস। ব্যতিক্রমী যে পদার্থ তাদের ক্ষেত্রে সিগমার মানটা এই যে মাইনাস, এখানে এই মানগুলো তৈরি হবে। আচ্ছা, তার এখানে প্রশ্ন হচ্ছে যে এই সমীকরণে মাইনাস কেন ইউজ করা হচ্ছে, তার ব্যাখ্যাটা হলো যে দেখো এই যে চিত্রটা, এই চিত্রটার ক্ষেত্রে বলো দৈর্ঘ্যের কি হয়েছে, প্রসারণ হয়েছে। তো দৈর্ঘ্যের প্রসারণ হলে তাহলে তোমার এখানে এলটা কি হবে বলো, ছোট হাতের এলটা এটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে বলো, প্লাস হবে।
প্লাস প্লাস হবে। হবে। আমি আরো একটু ভালো করে বুঝাই দেখো। ছোট হাতের এল দ্যাট ইজ ইকুয়াল টু তোমার পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, আর তোমার ওই যে তোমার ব্যাস বা ব্যাসার্ধ যে কোনো একটা লেখো, তাহলে সেটার যে পরিবর্তন সেটা ছোট হাতের ডি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো এখানে? তাহলে আমরা এখানে লিখবো পরিবর্তিত যে ব্যাস, ঠিক আছে? তো পরিবর্তিত যে ব্যাস সেটাকে ধরো আমরা নামকরণ করলাম ধরো D1, আর আদি যে ব্যাস সেটাকে আমরা নামকরণ করলাম ডি। এই D1টা কিন্তু পরিবর্তিত ব্যাস। চিত্রে যদি আমি দেখাতে চাই তাহলে কোনটা বলো? এই যে এখান থেকে এটা যেটা, এটাই হচ্ছে তোমার D1। দেখো বুঝতে পেরেছো কিনা? ক্যাপিটাল D1 মানে টানার পরে যে ব্যাসটা আছে সেটা হচ্ছে D1। আচ্ছা, এখন তুমি চিত্র থেকে বলো, খেয়াল করো এক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে তোমার এই যে এলটা কি হবে বলো? এই প্রসারণ যখন হবে তখন এই এলটা কি হবে? প্লাস, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, আর এটা কি হবে? স্যার এটা নেগেটিভ আসবে স্যার। এটা নেগেটিভ আসবে, কেননা এটা ছোট আর আদি ব্যাসটা বড়। তো এই যে নেগেটিভটা এলো, এই নেগেটিভটা তাহলে তোমার এখানে এই ডি এর জায়গায় আমরা নেগেটিভ মান বসাবো, তাহলে এই নেগেটিভ মান আর এই বাহিরে যে নেগেটিভটা আছে এটা গুণ হয়ে সিগমা কি হবে বলো? সিগমা পজিটিভ আসবে স্যার। সিগমা পজিটিভ আসবে। তাহলে সিগমা পজিটিভ আনার টার্গেটটা কেন আমাদের? কারণ স্যার সীমা তো স্যার -1 থেকে প্লাস এর ভিতরে। না না, সব পদার্থের ক্ষেত্রে সিগমাটা কি হয়? প্লাস হয়, ধনাত্মক হয়। এটা মনে রাখবা, আসল কথা মনে রাখো না কেন? এটা তো একটা সীমা, জেনারেল কেস, সবার সমস্ত পদার্থ মিলে এটা করা হয়েছে। তাহলে সকল পদার্থের ক্ষেত্রে সিগমা কি আসে? প্লাস আসে। ব্যতিক্রমে দুই একটা আছে তার ক্ষেত্রে মাইনাস আসে, সেটা আলাদা। তার ক্ষেত্রে মাইনাস কেন, কিভাবে আসবে? যে তোমার এই যে তোমার আচ্ছা, এটা প্রসারণ হলে কি হয়েছে? প্রসারণ হলে এটা প্লাস আর এটা মাইনাস। সংকোচন হলে কি হতো বলো? সংকোচন হলে এটা মাইনাস হতো আর এটা কি হতো? ডি প্লাস হয়ে যেত। তার মানে এটা ক্যালকুলেশন করলেও আলটিমেট তোমার সিগমাটা কি হবে? এক্ষেত্রে সিগমা প্লাস হবে, এক্ষেত্রে তোমার সিগমা কি হবে? প্লাস হবে। এটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো? জি স্যার। আচ্ছা, আর ব্যতিক্রমী পদার্থের ক্ষেত্রে কি হবে? এটা টানা হলে কি হবে? এটা কি চিকন হবে না মোটা হয়ে যাবে? স্যার এটা মোটা হয়ে যাবে স্যার। তো মোটা হয়ে গেলে কি হবে বলো? মোটা হয়ে গেলে তাহলে তোমার এলটা কি হবে? ধনাত্মক হবে। আর এই যে ডি যেটা, এটাও কি হবে? ধনাত্মক হবে। তার ক্ষেত্রে তোমার ওই যে এই সমীকরণ ক্যালকুলেশন করলে, এই সমীকরণ ব্যবহার করে ক্যালকুলেশন যখন করবা তখন তোমার সিগমাটা কি চলে আসবে? মাইনাস চলে আসবে। যেটা ওই যে মাইনাস যে মানটা, এটা ব্যতিক্রমী দুই একটা আছে, এগুলো আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসবো না, কিন্তু আমরা এখানে সীমাতে দেখাবো। তাহলে দেখো এটা বুঝতে পেরেছো কিনা সবাই? জি স্যার। এবারে মোটামুটি তোমার এটাই পয়সা অনুপাতের সংজ্ঞা ভালো করে দেখবে। এটা গাণিতিক যে সমীকরণটা আমরা বের করলাম সেটা ভালো করে দেখবে, এটা দিয়ে অঙ্ক করব আমরা। আর এর সীমাটা দেখবে, আর কেন প্লাস হয় এই সমীকরণে, কেন মাইনাস ইউজ করা হলো তার ব্যাখ্যাটা আমরা দিলাম, এবং কোন কোন পদার্থের ক্ষেত্রে সিগমা প্লাস হয় মাইনাস হয় সেই বিষয়গুলো এখানে ডিটেইলস আলোচনা করা হলো। আচ্ছা, এবারে বলো তো পয়সা অনুপাতের কোনো একক বা মাত্রা আছে? এই সংজ্ঞা থেকে বলো। পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি, দুটা না স্যার। বিকৃতির অনুপাত। তো বিকৃতির অনুপাত হলে এর কোনো এককও নাই, একই জাতীয় দুটি রাশির অনুপাত, যার জন্য এর এককও নাই এবং মাত্রাও নাই। এই মোটামুটি ডিটেইলস হচ্ছে পয়সন অনুপাত যে টপিকটা ছিল সেটা শেষ হয়ে গেল। এবারে লাস্ট ওয়ান যে টপিকটা সেটা হচ্ছে তোমার এটা তারের দৈর্ঘ্য প্রসারণে বা সম্প্রসারণে কৃত কাজ। তারের স্থিতিস্থাপক তার, অবশ্যই আমরা স্থিতিস্থাপকতা পড়তেছি। তারের দৈর্ঘ্য সম্প্রসারণে, সম্প্রসারণ মানে প্রসারণ, তারের দৈর্ঘ্য সম্প্রসারণ করতে গেলে কি কাজ করতে হবে না? কৃত কাজ, বা এটাকে আমরা অনেক সময় স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলি বা বিভব শক্তি বলি। ঠিক আছে, স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা বিভব শক্তি বলা হয়, বিভব শক্তি বলা হয়। স্থিতিস্থাপক কেন বলা হচ্ছে? কেননা এই পদার্থের মধ্যে স্থিতিস্থাপক ধর্ম আছে, এই জন্য স্থিতিস্থাপক বিভব শক্তি বলা হচ্ছে। আচ্ছা, এখন তারের দৈর্ঘ্য প্রসারণে কি করতে হয় বলো তো? বাহ্যিক বল প্রয়োগ করতে হয় না? এই যে বাহ্যিক বল প্রয়োগ করে তুমি যে কাজটা করলা, এই কাজই হচ্ছে তোমার তারের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বা স্থিতিশক্তি আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, তোমার প্রযুক্ত বলটা যখন অপসারণ হবে তখন ওই যে সঞ্চিত শক্তিটা সেটা আবার হিট আকারে তোমার ওটা রেডিয়েট হয়ে যায়, পদার্থের ভিতর থেকে বাহিরে চলে যায়। এই হচ্ছে তোমার। তাহলে একটা তারকে সম্প্রসারণ করতে তুমি যে বল প্রয়োগ করলা, এই বল প্রয়োগ করে বাইরে থেকে কি করতে হয়? কাজ করতে হয় প্রসারণ করতে। এই যে কাজটা করলো, এই কাজটাই হচ্ছে তারের মধ্যে
সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হিসেবে জমা থাকে। তোমার বল যদি অপসারণ হয় তাহলে ওই যে সঞ্চিত যে শক্তিটা ছিল বা বিভব শক্তিটা ছিল সেটা তাপ আকারে তোমার কি হবে, পরিবেশে তোমার এক্সচেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে তোমার তারের স্থিতিশক্তি বা বিভব শক্তি। এখন আমরা এটা কিভাবে পরিমাপ করব? ধরো আমরা এখান থেকে একটা তার ঝুলিয়ে দিলাম, খেয়াল করো এই তারটার আদি দৈর্ঘ্যটাকে আমরা নামকরণ করলাম এ, এল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা নামকরণ করলাম এ। আচ্ছা, এবারে বলো তো এই তারে যদি আমরা নিচের প্রান্তে ভার দিই, ভার দেওয়া হলো ধরো এইটুক ছিল তার আদি দৈর্ঘ্য, দ্যাট ইজ ক্যাপিটাল এল। এবারে আমি নিচে ভার দিয়েছি ধরো 2 কেজি, 3 কেজি, 5 কেজি, যে কোনো একটা ভার দেওয়া, সমস্যা নাই। তাহলে এখন এই তারের দৈর্ঘ্য কি হবে বলো? এই তারের দৈর্ঘ্য প্রসারণ হবে। আচ্ছা, তো প্রসারণ হয়ে তাহলে আমরা যতটুকু প্রসারণ হবে ক্যালকুলাস আনার জন্য আমরা সেটাকে একটু এইভাবে দেখানোর চেষ্টা করব। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রসারণ হলো ধরো এই যে এতটুকু যে প্রসারণ হলো, এই প্রসারণটাকে আমরা নামকরণ করলাম ডিএল। আদি দৈর্ঘ্য থেকে যতটুকু প্রসারণ হলো, এই প্রসারণের কারণে যে তুমি ভার দিয়েছো মানে ওই যে এপিক্যাল এমজি, তাহলে এই যে প্রসারণে কতটুকু প্রসারণ হয়েছে ক্যালকুলাস আনার জন্য আমরা এখানে ডিএল নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বল দেওয়ার কারণে কি হয়েছে, প্রসারণ হয়েছে। আচ্ছা, এফ পরিমাণ বল দিয়েছি, তো এই বল বের করার আরেকটা ফর্মুলা আছে, সেটা আমরা বের করব। তাহলে এখন এই যে ডিএল পরিমাণ দৈর্ঘ্য প্রসারণে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি কত হবে বলো, কে পারবে? ডিএল পরিমাণ প্রসারণে সঞ্চিত শক্তি বা কাজ কত হবে? স্যার এফ ডিএল। So dw is equal to f into dl. হ্যাঁ, ভেরি গুড। ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএল। ভেরি গুড। ওই যে কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ, ওই কাজটাই তো বিভব শক্তি বা স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ। এখন যদি তুমি ধরো এল ইকুয়াল টু 0 অবস্থা থেকে যদি তুমি এই পরিমাণ করতে চাও, এল ইকুয়াল টু এল পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ করতে চাও, এই মানে 0 থেকে এল পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ করতে চাও, তাহলে এই মোট কাজ পাওয়ার জন্য বা এই সঞ্চিত বিভব শক্তি বের করার জন্য কি করবে এখন বলো? স্যার ইন্টিগ্রেশন করতে হবে। ভেরি গুড, ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তাহলে টোটাল কাজ পাওয়ার জন্য এই সমীকরণটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। কোন কাজ? ওই যে 0 থেকে ইনিশিয়াল যখন তুমি বল প্রয়োগ করো না তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত, 0, আর ফাইনালি তুমি কত দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাচ্ছ, এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাচ্ছ। তাহলে টোটাল দৈর্ঘ্য প্রসারণকৃত কাজ হবে, এটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। ইন্টিগ্রেশন ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডান পাশে হচ্ছে এফ ইনটু ডিএল, আর লিমিটটা হচ্ছে 0 থেকে ছোট হাতের এল। দেখো এই লাইনটা বুঝতে পেরেছে কিনা? এবারে আমরা এখানে এই এফ এর মান বের করার আরেকটা ফর্মুলা আছে, যেটা গতদিনের পড়া থেকে আমরা লিখতে পারি। ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড এল, এটা আমাদের জানা আছে কিনা বলো? বা এফ ইকুয়াল টু কি লিখবো এই সমীকরণ থেকে বলো, এফ সমান কি লিখবো? YAL বাই বড় হাতের L। y ছোট হাতের এল ডিভাইডেড বড় হাতের এল। এই যে এফটা সেটা আমরা এখানে কি করব, প্রয়োগ করব। রাইট, এটা আমরা প্রয়োগ করলাম। আচ্ছা, এখন আমরা বাম পাশে কি আছে, বাম পাশে ইন্টিগ্রেশন ডিডব্লিউ মানে কত, w দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে এল। এখন তো তোমরা নিজেরাই পারবে, y ক্যাপিটাল এ স্মল এল ডিভাইডেড ক্যাপিটাল এল, আর এখানে ডিএল কিন্তু আগে থেকেই আছে। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন করে ফেলো। বলো তো কি কি কনস্ট্যান্ট? এই তারের ইয়ং এর গুণাঙ্ক কি কনস্ট্যান্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ কি কনস্ট্যান্ট, তারের আদি দৈর্ঘ্য এল কি কনস্ট্যান্ট। তাহলে y ক্যাপিটাল এ ডিভাইডেড ক্যাপিটাল এল বামে চলে যাবে, আর উইদিন ইন্টিগ্রেশন এল ডিএল মানে কত, এল স্কয়ার ডিভাইডেড 2। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার। ডিভাইডেড 2, লিমিটের মানটা 0 থেকে এল। ভেরি সিম্পল। আচ্ছা, এবারে আমরা তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এই কাজটাই কি সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, এটাকে আমরা ই নামকরণ করলাম। হ্যাঁ, তাহলে y ক্যাপিটাল এ ডিভাইডেড ক্যাপিটাল এল ইনটু আপার লিমিট ছোট হাতের এল, তার মানে এল স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এটা হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি কৃত কাজ বা ডাব্লিউ সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তিকে আমরা কেননা কাজই কি সঞ্চিত শক্তি, তার মানে আমরা এটা ইও দিতে পারি ডাব্লিউ দিতে পারি, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ ইকুয়াল টু y ক্যাপিটাল Y কিন্তু y ক্যাপিটাল এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড 2 ইনটু ক্যাপিটাল এল। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি বলো, ভালো করে উত্তর দাও। এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব? স্যার কাজ বের করতে হবে। হ্যাঁ, তারের দৈর্ঘ্য প্রসারণে কি বের করব আমরা, সঞ্চিত শক্তি বের করব বা কৃত কাজ বের করব। ঠিক আছে, তারের দৈর্ঘ্য সম্প্রসারণে সঞ্চিত শক্তি বা কৃত কাজ বের করতে পারি আমরা।
যেখানে ওই এলটা হচ্ছে যতটুকু ছোট হাতের এলটা হচ্ছে যতটুকু দৈর্ঘ্য তুমি সম্প্রসারণ করবে, আর বাকি ওয়াই তো ইয়ং এর গুণাঙ্ক, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে তারটা আদি দৈর্ঘ্য। তো দেখো এটা বুঝতে পেরেছো কিনা সবাই? ই ইকুয়াল টু ই মানে সঞ্চিত শক্তি, বা সে সঞ্চিত শক্তিটাই হচ্ছে কাজ, বা কাজটাই হচ্ছে সঞ্চিত শক্তি, যার জন্য আমি ই দিয়েছি, বা ডাব্লু পরিবর্তে ই লেখা হয়েছে, বা ডাব্লু লিখতে পারো। দ্যাট ইজ ইকুয়াল টু এসছে ওয়াই এল স্কয়ার ডিভাইডেড 12। এই জায়গা থেকে আরেকটা জিনিস একটু মনে রেখো, দেখো এই সমীকরণটাকে দেখো আমরা আরেকটা ভাবে লিখতে পারি। হাফটাকে আমরা বাহিরে দিয়ে দিলাম, আর ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল ইনটু এল। দেখো তো এইভাবে লেখা যায় কিনা সেটা আগে বলো। জি স্যার। জি স্যার। দুইটা স্টুডেন্ট বলতে পেরেছে, দুইটা স্টুডেন্ট বুঝতে পেরেছে, এই জন্য ধন্যবাদ তোমাদের দুইজনকে। আচ্ছা, তাহলে ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। আচ্ছা, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে আমি সার্কেল করে দিচ্ছি, একটু উপরের দিকে আমি যাচ্ছি, এটা একটু ভালো করে দেখো, আর আমি উপরের দিকে যাচ্ছি, দেখো দেখো তো। স্যার এফ লিখতে পারি। এই যে এখানে দেখো আমি সার্কেল করে দিচ্ছি, বলো একটু কথা বলো। স্যার এফ লিখতে পারি এটার পরিবর্তে। হ্যাঁ, একটা স্টুডেন্ট বলতে পেরেছে, সামিউল, ধন্যবাদ। সামিউলই একমাত্র বুঝতে পেরেছে এটা, বাকিগুলো বুঝতেই পারে নাই। এত করে ইন্ডিকেট করে দিচ্ছি তোমাদের যে লেভেল এফ এল, তার মানে আমরা এখানে এই সমীকরণটা একটু মনে রেখো, এটা দিয়েও পরীক্ষা প্রশ্ন এসছে, অনেকগুলো জিনিস একটু মনে রাখতে হবে। এই উপরের সমীকরণ যা, এই সমীকরণও তাই, একই জিনিস। তাহলে এখানে দেখো স্থিতিস্থাপক সম্প্রসারণের ক্ষেত্রে কাজ মানে কি, দেখো খেয়াল করো, স্থিতিস্থাপক সম্প্রসারণ, স্থিতিস্থাপক তারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণে কৃত কাজ কত বলো? হাফ ইন্টু বল ইন্টু সরণ। এই এলটাকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ বা সরণ। বুঝতে পেরেছো? দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু বল ইন্টু কি লিখবো আমরা? সরণ। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, খেয়াল রাখতে হবে কোন ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে স্থিতিস্থাপক, যে সকল বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা আছে তার প্রসারণে বা প্রসারণের ক্ষেত্রে আমরা কাজ এটা দিয়ে বের করবো, হাফ ইন্টু বল ইন্টু সরণ। তো সেই বলটাই তো ওই যে ওয়াই এল বাই এল। সুতরাং উপরের সমীকরণ যা, নিচের সমীকরণটাও কি তাই না? একই না? এই তাহলে আমরা মোটামুটি আমরা দৈর্ঘ্য প্রসারণে কৃত কাজ পেয়ে গেলাম। এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করতে হবে, ঠিক আছে? অঙ্ক আমরা তোমার আগামী ক্লাসে আমরা অঙ্ক করাবো। এবার এই টোটাল যে সঞ্চিত শক্তি পেলে, এই যে সঞ্চিত শক্তিটা, সেটা ওই তারের টোটাল যে দৈর্ঘ্য ছিল, আদি যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের মধ্যে ওই পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। এবারে এই তারের একক দৈর্ঘ্যে সঞ্চিত শক্তি একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একক দৈর্ঘ্যে বা একক আয়তনে সঞ্চিত শক্তি। দৈর্ঘ্যে না, একক আয়তনে, একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা বের করার জন্য কি করতে হবে বলো, কে পারবে? একক আয়তনে সঞ্চিত শক্তি, ধর এটাকে আমরা ই প্রাইম নামকরণ করলাম। তাহলে ই প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল সঞ্চিত শক্তি কত? ই ডিভাইডেড আমরা আয়তন দিয়ে কি করব? ভাগ করব। তাহলে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি পেয়ে যাব। তো ই মানে কত? ই মানে হচ্ছে তোমার ওই যে ওয়াই ক্যাপিটাল এ ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এল ডিভাইডেড, আর আয়তন মানে হচ্ছে তারটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল? এ, আর দৈর্ঘ্য কত ছিল? এল। তাহলে এ আর এল গুণ করলে আমরা কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? এটাই হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি। তাহলে আমার টোটাল শক্তি কত? ই, এই যে ই বা ডাব্লিউ, দ্যাট ইজ ওয়াই এ ছোটাদের এল স্কয়ার ডিভাইডেড 2 ইন্টু ক্যাপিটাল এল। তা এই সঞ্চিত টোটাল সঞ্চিত শক্তিকে আমরা ওই তারটার যে আয়তন ছিল সেই আয়তন দ্বারা কি করবো? ভাগ করবো। দ্যাট ইজ ইকুয়াল টু, ভেরি ইম্পর্টেন্ট টার্ম একটা তৈরি হবে এখানে। আচ্ছা, এখানে দেখো তোমার কিছু কাটাকাটি হবে। কাটাকাটি হচ্ছে কি, ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার এটা কাটাকাটি। হ্যাঁ, এখন কি হবে বলো? স্যার এলটা স্যার কাটাকাটি হবে। কোন এল কাটাকাটি হবে? তো বড় হাতের বড় হাতের এটা বড় হাতের এ কাটাকাটি হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি পাচ্ছি ওয়াই 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 এল স্কোয়ার ডিভাইডেড 2
এল স্কোয়ার, এটা পাচ্ছি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে একটু বক্স করে রাখো, বলো এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি, বলো সেটা আগে বলো। স্যার স্যার, একক একক আয়তন একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু, খেয়াল করো একটা টেকনিক অ্যাপ্লাই করা হচ্ছে, হাফ ইন্টু ওয়াই, ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল ইন্টু ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল। এটা লেখা যায় কিনা বলো? জি স্যার। That is equal to half into F by A into L divided L. এটা কি করে আসে? F by A কার পরিবর্তে এলো? রেসপন্স করো না, F by A কার পরিবর্তে লিখেছি? ওয়াই এল বাই এল এর পরিবর্তে আসছে স্যার। কিভাবে এসছে জানো? এই যে দেখো, y that is equal to FL divided AL, এই জায়গা থেকে চলে আসবে। FL divided AL, ছোট হাতের L হবে এটা, L। এই জায়গা থেকে দেখো আমরা ক্যাপিটাল ওয়াই আর ছোট হাতের এল কে যদি আমি বামে নিয়ে যাই, বামে নিয়ে গেলে কি হবে বলো? ওয়াই এর সাথে গুণ হয়ে যাবে, আর এই ক্যাপিটাল এলটাকে যদি আমি বামে আনি তাহলে ভাগ হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড এ। সো দ্যাট ইজ দ্য টেকনিক। এই তাহলে এই যে এই জন্য তোমার ওয়াই এল বাই এল এর পরিবর্তে কি লেখা হয়েছে? এফ বাই এ। তাহলে এখন এটা এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটা কি দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। তাহলে এখন বলো টেকনিক অ্যাপ্লাই করো। তাহলে আমার একক আয়তনে সঞ্চিত শক্তি ই প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইনটু এই এফ বাই এ কে কি বলবে বলো, আর এল বাই এল কে কি বলবে? তাহলে আমার দৈর্ঘ্য পীড়ন স্যার দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এই আলোচনায় কি শিখলাম বলো? দৈর্ঘ্য, দৈর্ঘ্য বিকৃতি। এই আলোচনায় কি শিখলাম বলো, সামারিটা টানো। স্যার একক আয়তনে স্যার সঞ্চিত শক্তি বা মানে কৃত কাজ স্যার হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির সমান। হ্যাঁ, একক আয়তনে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। যদি আয়তন তোমার এটা যদি আয়তন প্রসারণ হতো তাহলে কি হতো? আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি হতো। ক্রিন্তন হলে কি হতো? ক্রিন্তন পীড়ন ইন্টু ক্রিন্তন বিকৃতি হতো। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি জেনারেল ভাবে আমরা কি বলবো? জেনারেল ভাবে আমরা বলবো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা দৈর্ঘ্য বলে প্রসারণ হয়েছে বলে আমরা দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি বলেছি। দেখো একটু বুঝতে পেরেছে কিনা? এই তাহলে আমরা টোটাল সঞ্চিত শক্তি বের করলাম, একক আয়তনের সঞ্চিত শক্তি বের করলাম। তো সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে